আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই গল্পের শুরুতেই আমরা একজন সায়েন্টিস্টকে দেখতে পাই। লোকটা একটা পাপেট বা পুতুল বানাচ্ছিল। পুতুলগুলো বানানোর সময় তিনি এর ভেতরে কিছু মেশিন বসিয়ে দেয়। এগুলো এমন এক ধরনের মেশিন ছিল যা সাধারণত রোবট বানানোর কাজে ব্যবহার করা হয়। তো পুতুলটাকে সম্পূর্ণভাবে বানানোর পরে তিনি সেটাকে একটা মেশিনের সঙ্গে ঝুলিয়ে দেয়, আর তারপর সেই মেশিনের সঙ্গে আরও বেশ কয়েকটা গ্যাজেট যুক্ত করে দেয়। ওই গ্যাজেটের কিছু অদ্ভুত সিম্বল থেকে এনার্জি বের হতেই পুতুলটা হঠাৎ করে জীবিত হয়ে নিচে পড়ে যায়। এবার পুতুলটা নিজেকে হাঁটাচলা করতে দেখে নিজেই অবাক হয়ে যায়। ঠিক সেখানে সে ওই মৃত সায়েন্টিস্টকেও দেখতে পায় যে লোকটা তাকে তৈরি করেছিলেন। চারপাশে তাকিয়ে সে দেখে সেখানে সে ছাড়া আর কেউ নেই। এরপর পুতুলটা এগিয়ে গিয়ে একটা জানালা খুলে দেয়, আর এখান থেকে আমাদের সামনে ভেসে ওঠে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর এক ভয়াবহ দৃশ্য। এরপর সেই পুতুলটা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর চারিদিকে ঘোরাঘুরি করতে শুরু করে। এক সময় সে নিজের মতো দেখতে আরেকটা পুতুলের দেখা পায়। সেই পুতুলের পিঠে লেখা ছিল নাম্বার 2, অর্থাৎ তার নাম হলো নাম্বার 2, আর এই পুতুলটার নাম হলো নাম্বার 9। তখন নাম্বার 9 আসলে কোনো কথা বলতে পারতো না। নাম্বার 2 যখন তাকে পরীক্ষা করে তখন সে বুঝতে পারে যে নাম্বার 9-এর ভেতরে কথা বলার জন্য প্রয়োজনীয় ডিভাইসটা সংযুক্ত নেই। তাই সে নাম্বার 9-কে নিয়ে যায় একটা বিল্ডিংয়ের ভেতরে, যেখান থেকে সায়েন্টিস্ট নাম্বার 9-কে তৈরি করেছিল। সেখানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা কমিউনিকেশন মেশিন সে নাম্বার 9-এর ভেতরে বসিয়ে দেয়, আর সাথে সাথে নাম্বার 9 কথা বলতে শুরু করে। এরপর তারা দুজন গল্প করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে তারা সেখানে কারো শব্দ শুনতে পায়। তাই নাম্বার 2 দ্রুত নাম্বার 9-কে লুকিয়ে পড়তে বলে। আসলে সেখানে যে এসেছিল সে ছিল একটা বিশাল আকার স্কেলেটন রোবট। এদিকে সেই স্কেলেটন রোবটের চোখ পড়ে যায় নাম্বার 2-এর উপরে, আর সে নাম্বার 2-কে আক্রমণ করার জন্য হাতে তুলে নেয়। এই দৃশ্য দেখে নাম্বার 9 ভয়ে একেবারে কেঁপে উঠেছিল। ঠিক তখনই সেই স্কেলেটন রোবটের চোখ পড়ে 9-এর উপরেও, কিন্তু নাম্বার 9 বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে লুকিয়ে ফেলে। তবে ততক্ষণে নাম্বার 2-কে অবশ্য সেই রোবটটা ধরে নিয়ে চলে গেছে, আর ভয়ে ভয়ে নাম্বার 9 সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজের সামনে অনেকগুলো সার্জিক্যাল যন্ত্র দেখতে পায়। তার মাথার উপরে একটা কেচি ধীরে ধীরে নামতে থাকে, অর্থাৎ কেউ তাকে হত্যা করতে চাচ্ছিল। তৎক্ষণাৎ সে কাঁচিটাকে সরিয়ে সেখান থেকে সরে যায়। তখনই সে দেখতে পায় যে তার সামনে দাঁড়িয়ে আছে নাম্বার 5 নামের আরেকটা পুতুল। তবে নাম্বার 5 তাকে মারতে আসেনি, বরং তার চিকিৎসা করতে এসেছিল। তো এবার নাম্বার 9 আর নাম্বার 5 নিজেদের মধ্যে কথা বলা শুরু করার আগেই সেখানে হাজির হয় এই পুতুলদের লিডার। সে নাম্বার 5-এর উপরে প্রচণ্ড রাগান্বিত ছিল, কারণ নাম্বার 5 তাদের নিরাপদ জায়গা ছেড়ে বাইরে গিয়ে নাম্বার 9-কে বাঁচানোর চেষ্টা করেছে, আর এটা ছিল তাদের নিয়মের বিরুদ্ধে। এই সব কিছু দেখে নাম্বার 9 জানতে চায় যে তোমরা কেন সবসময় লুকিয়ে থাকো, বাইরে এমন কি বিপদ আছে। তখন লিডার তাকে বাইরে নিয়ে যায় এবং বোঝাতে শুরু করে যে অনেক বছর আগে মানুষ আর রোবটদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে শুধু মানুষেরাই নয়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। এমনকি রোবটদের বেশিরভাগই টিকে থাকতে পারেনি, আর যে কটা রোবট বেঁচে গিয়েছিল তারা এখন আমাদের আক্রমণ করে। এরপর লিডার নাম্বার 9-কে একটা চার্ট দেখায় যেখানে বিভিন্ন নম্বর লেখা ছিল। এগুলো আসলে কোনো সংখ্যা নয়, বরং এই পুতুল রোবটদের নাম ছিল। যে পুতুলগুলোকে সেই স্কেলেটন রোবট মেরে ফেলে তার নামের উপরে লিডার একটা ক্রস চিহ্ন দিয়ে দেয়। আর এই চার্টের লেখা দেখে বোঝা যাচ্ছিল যে ইতিমধ্যেই দুজন পাপেটকে ওই রোবট মেরে ফেলেছে। এখন লিডার নাম্বার 2-এর নামের উপরেও ক্রস চিহ্ন টেনে দেয়, কারণ তার ধারণা ছিল যে স্কেলেটন রোবট নাম্বার 2-কেও এতক্ষণে মেরে ফেলেছে। কিন্তু নাম্বার 9 তাকে থামিয়ে দিয়ে বলে যে আপনাদের এমন করা একদমই উচিত নয়। আমরা তো এখনো নিশ্চিত নই যে নাম্বার 2 মারা গেছে, কি জানি হয়তো সে এখনো বেঁচে আছে। আমাদের উচিত তাকে একবার খোঁজার চেষ্টা করা। লিডার তার এইসব কথা শুনে রেগে গিয়ে এখান থেকে চলে যায়। এরপর নাম্বার 5 নাম্বার 9-কে নিয়ে যায় টাওয়ারের একেবারে উপরে, যেখানে এই পুতুলগুলো বসবাস করত। তো টাওয়ারের উপর থেকে তারা দেখতে পায় রোবটদের কারখানা। ওরা দুজনেই বিশ্বাস করে যে নিশ্চয়ই ওই কারখানাতেই বড় রোবটেরা সেই ছোট ছোট পুতুল রোবটদেরকে আটকে রেখেছে। তাই তারা দুজন মিলে নাম্বার 2-কে বাঁচানোর জন্য ওখানে যাওয়ার পরিকল্পনা করে। মজার ব্যাপার হলো কারখানাতে পৌঁছানোর পরে তারা দেখতে পায় যে নাম্বার 2 আসলেই জীবিত রয়েছে।
তবে তাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তারা তাড়াতাড়ি নাম্বার 2 এর কাছে গিয়ে কথা বলতে শুরু করে আর তাকে খাঁচা থেকে বের করার আগেই সেখানে হঠাৎ করে হাজির হয় সেই ভয়ঙ্কর স্কেলেটন রোবট। সে ইতিমধ্যে এই দুজনকে দেখে ফেলেছিল। এদিকে এই রোবটকে দেখে ওরা দুজন প্রাণ ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যতই পালাক না কেন শেষ পর্যন্ত সেই রোবট তার বিশাল হাত দিয়ে ওদেরকে ধরে ফেলে। কিন্তু ঠিক তখনই যেন ভাগ্য তাদের সহায় হয়, কারণ হঠাৎ করে উপর থেকে লাফিয়ে এসে কেউ স্কেলেটন রোবটের উপরে আঘাত করে আর তার মাথাকে শরীর থেকে আলাদা করে দেয়। এতে করে ওরা সবাই সেই রোবটের হাত থেকে প্রাণে বেঁচে যায়। তো এখানেই জানা যায় যে তাদের প্রাণ বাঁচানো সেই যোদ্ধাও আসলে একটা পুতুল ছিল, যার নাম্বার ছিল 7। অন্যদিকে লিডারেরা তো ভেবেছিল যে নাম্বার 7 মারা গেছে, কিন্তু সে আসলে বেঁচে ছিল। তাকে জীবিত দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই কাছেই নাম্বার 9 একটা গ্যাজেট দেখতে পায়। সে না বুঝেই সেই গ্যাজেটটা তুলে নিয়ে সামনের একটা প্লাগে লাগিয়ে দেয়। নাম্বার 2 সেটা দেখে তাকে থামানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ অজান্তেই নাম্বার 9 একটা বড় রোবটকে অ্যাক্টিভেট করে ফেলেছে। তারা সবেমাত্র একটা বিপদ থেকে রক্ষা পেয়েছিল আর তখনই আবারও ডেকে আনা হলো আরেকটা ভয়াবহ বিপদ। এদিকে মেশিনটা চালু হতে সেটা নাম্বার 2 এর আত্মাকে নিজের ভেতরে শোষণ করতে শুরু করে। তার আত্মা সম্পূর্ণভাবে শোষণ করার পরে সেই রোবট পুরোপুরি সক্রিয় হয়ে যায়। এই দৃশ্য দেখে নাম্বার 9 প্রচণ্ড কষ্ট পায়, কারণ তার কারণে তার সঙ্গী আজকে প্রাণ হারালো। এখন রোবটটা সরাসরি পুতুলগুলোর উপরে আক্রমণ চালাতে এগিয়ে আসে। তাই এই 3 জন প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু দৌড়াতে দৌড়াতে নাম্বার 7 হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যায়। ফলে রোবটদের নজর তার দিকে চলে যায় আর জীবন বাঁচানোর জন্য নাম্বার 9 এবং নাম্বার 5 ইচ্ছাকৃতভাবে একটু হইচই করে, যাতে করে রোবটের মনোযোগ তাদের দিকে চলে যায়। আর হয়ও ঠিক এমনটাই। রোবটের মনোযোগ তাদের দিকে চলে যায় আর এতে করে নাম্বার 7 সেখান থেকে পালানোর একটা সুযোগ পায়। এরপর তারা 3 জন মিলে রোবটকে ফাঁকি দিয়ে ওর হাত থেকে বাঁচতে সক্ষম হয় এবং বাইরের দুনিয়াতে এসে লুকিয়ে পড়ে। কিন্তু এবার নাম্বার 5 প্রচণ্ড রেগে যায় নাম্বার 9 এর উপরে, কারণ তার কারণেই সেই রোবটটা অ্যাক্টিভেট হয়েছিল আর তাদের একজন সঙ্গী প্রাণও হারিয়েছে। তখন নাম্বার 7 সবাইকে বুঝিয়ে বলে যে এখন নিজেদের মধ্যে লড়াই করার একদম সময় নয়, অকারণে তর্ক করো না, বরং এখান থেকে বের হয়ে চলো। এদিকে আমরা দেখতে পাই সেই রোবট নিজেই নিজের মতো একটা উড়ন্ত রোবট বানিয়ে ফেলেছে। এদিকে এই 3 জন যখন একটা লাইব্রেরিতে যায় তখন তারা নিজেদের মতো দেখতে আরও 2 জন পুতুলকে দেখতে পায়। সেই পুতুলেরা তাদেরকে বোঝায় যে কিভাবে একসময় মানুষ নিজেদের সুবিধার জন্য এই রোবটগুলোকে তৈরি করেছিল, কিন্তু রোবটেরা মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠায় তারা মানুষের উপরে রাজত্ব করতে শুরু করে। আর সেই থেকে মানুষ এবং রোবটদের মাঝে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধর পরিণতিতে মানুষেরা ধ্বংস হয়ে যায় আর এই পৃথিবীও ধ্বংসস্তূপে পরিণত হয়। এইসব কথা শুনে হঠাৎ করে নাম্বার 9 এর মাথায় একটা ছবির ঝলক চলে আসে। সে সেই ছবিটাকে মাটির উপরে আঁকতে শুরু করে। আমরা এর আগে একই চিহ্ন রোবটের গ্যাজেটের উপরেও দেখেছিলাম, তবে এর মানে কেউ জানতো না। তখন নাম্বার 5 নাম্বার 9কে বলে যে আমাদের আরেকজন সঙ্গী আছে, সেও এমন কিছু সাইন আঁকে, হয়তো এর মানে সে জানতে পারে। তাই এখন এর অর্থ জানতে হলে আমাদের লিডারের টাওয়ারে ফিরে যেতেই হবে। কিন্তু সমস্যা হলো লিডার তাদেরকে সহজে গ্রহণ করবে না, কারণ তারা লিডারের নিয়ম ভেঙে টাওয়ার ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। তাই তারা চুপিসারে লিডারের টাওয়ারে ঢুকে সেই অদ্ভুত চিহ্নগুলোর অর্থ খুঁজতে থাকে। ঠিক তখনই লিডারের দেহরক্ষীরা তাদেরকে ধরে ফেলে আর লিডারের সামনে নিয়ে চলে আসে। লিডার প্রচণ্ড রাগে ফুঁসছিল। নাম্বার 9কে দেখে সে বলে ওঠে যে এখানে যত বিপদ হচ্ছে সবকিছু তোমার কারণে, এই জন্য একমাত্র তুমি দায়ী। তুমি এক অশুভ লক্ষণ, যেদিন থেকে তুমি এখানে এসেছো কেবল খারাপ ঘটনাই ঘটে যাচ্ছে। লিডারের কথা শুনে নাম্বার 9 খুবই লজ্জিত হয় আর সে প্রচণ্ড অপরাধ বোধে ভুগতে থাকে। ঠিক তখনই ঘরে প্রবেশ করে নাম্বার 6। তার হাতেও ছিল সেই একই চিহ্ন আঁকা একটা ড্রয়িং। নাম্বার 9 আর নাম্বার 7 আগ্রহ নিয়ে সেই ড্রয়িংটা দেখতে শুরু করে, কিন্তু এর মধ্যেই লিডারের দেহরক্ষী তাদের হাত থেকে সেই জিনিসগুলো কেড়ে নেয়। তারা কিছু বোঝার আগে হঠাৎ ছাদের আয়না ভেঙে যায় আর সবাই উপরে তাকিয়ে দেখে একটা উড়ন্ত রোবট তাদের উপরে আক্রমণ করেছে। তাই ওদেরকে ছেড়ে দিয়ে এবার লিডারের দেহরক্ষী সেই রোবটের সাথে লড়াই শুরু করে দেয়। কিন্তু এই রোবটটা ছিল অনেক বেশি শক্তিশালী। সে এক আঘাতেই সেই দেহরক্ষীকে ফেলে দেয়। এটা দেখে বাকিরা বাধ্য হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু সেই রোবটটাও তাদের পিছু করতে থাকে। আর এবার স্পষ্ট হয়ে যায় যে এভাবে কেবলমাত্র পালিয়ে কোনোভাবেই বাঁচা যাবে না, একেবারে শেষ করে দিতে হবে এই রোবটটাকে। তাই তারা একটা পরিকল্পনা করে।
ওরা একটা লোহার চেইন বাতাসে ছুড়ে দিয়ে ফাঁদ পাতে এবং সেই চেইনের সাহায্যে উড়ন্ত রোবটটাকে ফাঁসিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর সবাই মিলে তাকে প্রচণ্ড আঘাত করতে থাকে, আর এতটাই আঘাত করে যে শেষ পর্যন্ত রোবটটা ভেঙে চুরে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। রোবটটা ধ্বংস হবার পর তাদের প্রাণ বেঁচে গেলেও দুঃখের বিষয় হলো সেই টাওয়ার যেটাকে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করত সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, সেখানে আগুন ধরে যায়। আর তাই সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ থাকার জন্য তাদের একমাত্র নিরাপদ জায়গাটিও এখন নষ্ট হয়ে গেছে। এই কারণে কিছু একটা ভেবে তারা সবাই মিলে চলে যায় সেই টুইন পুতুলদের লাইব্রেরিতে। সেখানে কিছুদিন আগেই নাম্বার 9 ধ্বংস হয়ে যাওয়া এই পৃথিবীর অতীতের গল্প শুনেছিল। এখানে নাম্বার 9, নাম্বার 6 আর নাম্বার 7 একসঙ্গে বসে রোবটের গ্যাজেটের উপরে থাকা সেই অদ্ভুত চিহ্নটা নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই আবারও লিডার সেখানে এসে প্রচণ্ড রাগ দেখাতে শুরু করে। সে বলে, যদি তোমরা বাঁচতে চাও তাহলে দয়া করে এইসব বোকামি বাদ দিয়ে আমাদের সঙ্গে লুকিয়ে থাকো, গোপনে থাকলেই জীবন বাঁচবে। নাম্বার 2ও একসময় তোমাদের মতোই ছিল, সেও বাইরে নতুন নতুন জিনিস খুঁজতে চাইতো, কিন্তু কি পরিণতি হলো সেটা তো তোমরা দেখেছো, সে মারা গেল। লিডারের এইসব কথা শুনে নাম্বার 9 সন্দেহে পড়ে যায়। সে প্রশ্ন করে যে তাহলে কি নাম্বার 2কে ইচ্ছে করেই বাইরে পাঠিয়েছিলেন? লিডারের আসল সত্যি তখন প্রায় ফাঁস হয়ে যায়, আর সে কিছুটা অস্বস্তিতে পড়ে। নিজের সাফাই গাইতে গিয়ে সে বলে যে হ্যাঁ, আমি তাকে বাইরে পাঠিয়েছিলাম, কিন্তু এটা করা দরকার ছিল যাতে করে সবাই নাম্বার 2 এর মৃত্যুর মাধ্যমে শিক্ষা নেয় এবং টাওয়ারের ভেতরে তাদের নিজের জীবন বাঁচাতে পারে। লিডারের মুখ থেকে নিজের সাথীর মৃত্যুর দায় স্বীকারের কথা শুনে নাম্বার 7 ক্ষিপ্ত হয়ে ওঠে। সে একটা ছুরি হাতে নিয়ে লিডারকে মারতে যাচ্ছিল, কিন্তু নাম্বার 9 তাকে থামিয়ে দেয়। সে বলে যে হুঁশ জ্ঞান হারিও না, ভেবেচিন্তে কাজ করো। যদি আমরা একে অপরকে মারতে শুরু করি তাহলে জীবিত কেউ বাঁচবে না। তো এরপর সিন কাট হলে আমরা সেই রোবটকে দেখতে পাই যে কিনা সেই উড়ন্ত রোবট বানিয়ে পুতুলগুলোকে মারতে পাঠিয়েছিল, আর ইতিমধ্যেই সেই পুতুল তার উড়ন্ত রোবটকে মেরে ফেলেছে। কিন্তু এখানে হেরে গিয়ে নিশ্চুপ বসে থাকা রোবট সে ছিল না। তাই প্রতিশোধ নিতে সে নাম্বার 2 এর পুতুলের মৃতদেহকে তুলে নেয় আর সেটাকে একটা মেশিনে পরিণত করে বাকি পুতুলদের কাছে পাঠিয়ে দেয়। প্রথমে গিয়ে নাম্বার 2 লিডারের বডিগার্ডকে হিপনোটাইজ করে ফেলে আর লিডারকে বন্দি করে ফেলে। এরপর সে নাম্বার 5 আর নাম্বার 9 এর দিকে যায়, কিন্তু নাম্বার 9 তার চাল চলনটা বুঝতে পেরে গিয়েছিল। তাই সে না নিজে তার দিকে তাকায়, না তার সঙ্গীকে তার দিকে তাকাতে দেয়। এর ফলে তারা হিপনোটাইজ হওয়া থেকে বেঁচে যায়। তারপর তারা লিডারকে উদ্ধার করার চেষ্টা করে। তো নাম্বার 7 কোনো রকমে সেই মেশিনটার কাছে গিয়ে লিডারকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে এবার মেশিনটা তাকে ধরে ফেলে আর তাকে টেনে নিয়ে চলে যায়। ও পাশে লিডার ততক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলে, চলো, যদি বেঁচে থাকতে চাই তাহলে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু নাম্বার 9 তাকে থামিয়ে দিয়ে বলে যে এত ভীরুতা আর স্বার্থপরতা একদমই ঠিক নয়। যে তোমাকে বাঁচালো তার জীবন না বাঁচিয়ে তুমি এখান থেকে পালাতে চাও। এবার লিডারও বুঝতে পারে যে তার সঙ্গীর জীবন আসলে বাঁচানো উচিত, আর এভাবে ভয়ে ভয়ে জীবন কাটানোর কোনো মানেই হয় না। তাই তারা সবাই মিলে সেই রোবটটাকে মোকাবেলা করার প্রস্তুতি নেয়। ফ্যাক্টরির কাছে গিয়ে নাম্বার 9 নাম্বার 5কে বলে, আমি ভেতরে গিয়ে নাম্বার 7কে উদ্ধার করে আনবো, কিন্তু যদি অনেকক্ষণ পর্যন্ত আমি না ফিরি তাহলে বুঝবে আমি বিপদে পড়ে গেছি, আর তখন তুমি পুরো ফ্যাক্টরিটাই ধ্বংস করে দিও। নাম্বার 9 ভেতরে ঢুকতে নাম্বার 5 ফ্যাক্টরিটা উড়িয়ে দেবার প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে ভেতরে ঢুকে নাম্বার 9 দেখতে পায় যে ওই রোবটটা ওদের লিডারের বডিগার্ডের আত্মা শোষণ করে নিচ্ছে, আর এরপরে নাম্বার 7 পালা আসছে। এটা দেখে নাম্বার 9 ভয় পেয়ে যায়। সে নাম্বার 7 প্রাণ বাঁচানোর জন্য একটা দড়ি কোনো কিছুর সাথে বেঁধে 7 দিকে ছুঁড়ে দেয়, আর সেই দড়ি দিয়ে 7কে নিজের দিকে টেনে রোবটের হাত থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে বাইরে অপেক্ষা করতে থাকা সবাই যখন ভাবছিল যে 9কেও হয়তো রোবটটা ধরে ফেলেছে, তাই লিডার নাম্বার 5কে বলে, তুমি এখনই ফ্যাক্টরিটা উড়িয়ে দাও। কিন্তু নাম্বার 5 9 উপরে পূর্ণ বিশ্বাস রেখেছিল। সে বিশ্বাস করত যে নাম্বার 7কে সে ঠিকই বাঁচিয়ে আনবে। ঠিক সেই সময় ওখানে একটা উড়ন্ত রোবট এসে যায়, যার চোখে ইতিমধ্যে ওরা ধরা পড়েছিল। তবে ওই রোবটটা এইসব খবর তার বসকে জানিয়ে দেবার আগেই সবাই মিলে একটা দড়ির সাহায্যে ওটাকে আটকানোর চেষ্টা করে। অন্যদিকে লিডারও বোমা ব্লাস্ট করার চেষ্টা চালিয়ে যায়, যাতে করে এই উড়ন্ত রোবটের সাথে ভেতরের রোবটটাও ফ্যাক্টরি সহ একসাথে ধ্বংস হয়ে যায়।
কিন্তু নাম্বার 5 তাকে থামায়, কারণ সে চাচ্ছিল না যে তার বাকি সাথীরা বাইরে না বের হতেই এই ফ্যাক্টরিটা উড়ে যাক। এই কারণে লিডার আর নাম্বার 5 এর মধ্যে এই ব্যাপারটা নিয়ে কথার লড়াই চলছিল। ঠিক তখনই তারা দেখে যে নাম্বার 9 নাম্বার 7কে বাঁচিয়ে নিয়ে বাইরে চলে এসেছে। এটা দেখে নাম্বার 5 নিজে লিডারের হাত থেকে সেই ম্যাচটা নিয়ে বোমা জ্বালিয়ে দেয়, যা কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো রোবটের ফ্যাক্টরিটাকেই পুড়িয়ে ধ্বংস করে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিশাল বিস্ফোরণেও ভেতরে থাকা ওই রোবটটার কিছুই হয়নি। রোবটটা তখন দ্রুত তাদের দিকে আসছিল। আসলে তার ভেতরে কোনো একটা ত্রুটি দেখা দিয়েছিল, আর সে নিজেকে ঠিক করার জন্য একটা পুতুলের আত্মা খুঁজে বেড়াচ্ছিল। সেই আত্মা পাওয়ার জন্যই সে দ্রুত ওদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন সে সবার সামনে নাম্বার 5কে তুলে নেয় আর তার আত্মা শোষণ করতে শুরু করে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, তাই তারা দৌড়ে গিয়ে একটা ভাঙা ব্রিজের উপরে উঠে পড়ে, আর তাদের পেছন পেছন সেই রোবটটাও চলে আসে। কিন্তু সেই রোবটটা ভাঙা ব্রিজে আটকে যায়। তো পুতুলেরা তো সবাই সামনে এগিয়ে যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যক্রমে রোবটের হাতে নাম্বার 6 ধরা পড়ে যায়, আর নাম্বার 6 এর আত্মা এবারও রোবটটা শোষণ করে নেয়। অন্যদিকে দৌড়াতে দৌড়াতে নাম্বার 9 চলে আসে সেই ফ্যাক্টরির ভেতরে যেখানে সায়েন্টিস্ট তাকে বানিয়েছিল। সেখানে নাম্বার 9 অনেকগুলো পেজ আর একটা বক্স খুঁজে পায়। বক্সটা খোলার পরে ভেতর থেকে সায়েন্টিস্টের একটা হলোগ্রাম বেরিয়ে আসে। সেই হলোগ্রামে সায়েন্টিস্ট সেই একই প্রতীকযুক্ত গ্যাজেটসের কথা বলছিল। গ্যাজেটের নাম ছিল সোল গ্যাজেট, যা সায়েন্টিস্ট ভালো উদ্দেশ্যে তৈরি করেছিল। তবে তিনি জানতো যে কেউ না কেউ এই গ্যাজেটকে খারাপ কাজে ব্যবহার করতে পারে। তাই সায়েন্টিস্ট নিজের আত্মাকে এই সোল গ্যাজেটের মাধ্যমে ছোট ছোট অংশে ভাগ করে এই ছোট ছোট পুতুলগুলোর মধ্যে রেখে দিয়েছিল। আসলে যখন শেষ গ্যাজেটস অর্থাৎ শেষ পুতুল নাম্বার 9কে তৈরি করা হয়েছিল, তখনই সায়েন্টিস্টের আত্মার শেষ অংশ নাম্বার 9 এর ভেতরে রাখা হয়েছিল বলে তিনি সেখানেই মারা গিয়েছিল। সায়েন্টিস্ট জানায় যে গ্যাজেটের মাধ্যমে আমি আমার আত্মা তোমাদের মধ্যে রেখেছি। সেই গ্যাজেটের সাহায্যে রোবটগুলোকে থামানো সম্ভব। এই কথা শুনে নাম্বার 9 দ্রুত তার বন্ধুদের কাছে চলে যায় এবং সায়েন্টিস্টের হলোগ্রাম এবং ওই গ্যাজেটসের কথা বলে, যার সাহায্যে তারা রোবটকে হারিয়ে দিতে পারবে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তাই নিজে রোবটের সামনে নাম্বার 9 দাঁড়িয়ে পড়ে। সে জানে যে গ্যাজেট ইতিমধ্যেই রোবটের ভেতরে আছে এবং সেটাকে উদ্ধার করতে হবে। নাম্বার 9 রোবটের সামনে গেলে রোবটটা তাকে ধরে তার আত্মা শোষণ করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই লিডার তাকে সাহায্য করতে এগিয়ে আসে। ফলে রোবটটা নাম্বার 9 এর আত্মা না নিয়ে বরং লিডারের আত্মা শোষণ করতে শুরু করে। এই সময় নাম্বার 9 রোবটের ভেতর থেকে গ্যাজেটটা বের করতে সক্ষম হয়, আর গ্যাজেটটা বের হয়ে আসার সাথে সাথে রোবটের ভেতরে শোষিত সকল আত্মা বেরিয়ে আসে। আত্মাগুলো আকাশে উঠে একটা মেঘ তৈরি করে এবং তারপর সেখান থেকে আত্মাদের বৃষ্টি শুরু হয়। সে বৃষ্টির প্রত্যেকটা ফোঁটায় নতুন জীবন ছিল, যার সাহায্যে ধ্বংসপ্রাপ্ত এই পৃথিবী পুনরায় জীবনময় হয়ে ওঠে। আর এভাবে মানুষেরা আবারও বেঁচে ওঠে এবং পৃথিবী আবারও সবুজ এবং উর্বর হয়ে যায়। সকল পুতুলগুলো এই দৃশ্য দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়, আর এভাবে এই অসাধারণ গল্পের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।